হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা 11 এপ্রিলের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারগুলিকে কভার করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 11 বছর পূর্ণ করেছে, এটি কবে চালু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8 এপ্রিল 2015। 2015, 8 এপ্রিল 2015। ঠিক আছে। দেখো, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সম্প্রতি তার 11তম বর্ষ পূর্ণ করেছে। ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগগুলিকে আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী মোদী 2015 সালের 8 এপ্রিল এই প্রকল্পটিকে চালু করেছিলেন। এই 11 বছরে 40 কোটি টাকারও বেশি মূল্যের 58 কোটি ঋণ বিতরণ করা হয়েছে, যার মধ্যে প্রতি 3টি ঋণের মধ্যে 2টি মহিলাদের দেওয়া হয়েছে। 3টের মধ্যে 2টো ঋণ মহিলাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে। পূর্বে এই প্রকল্পে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো, যেটা 24 অক্টোবর 2024 থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ওকে। দেখো, মুদ্রা যোজনা কি? তো মুদ্রার যে ফুল ফর্ম সেটা হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি এটি একটি সরকারি প্রকল্প। এর মাধ্যমে ছোট দোকানদার, পথ বিক্রেতা বা যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের সহজ ঋণ প্রদান করা হয়। এর লক্ষ্য হলো মানুষকে স্বাবলম্বী করে তোলা, যাতে তাদের কাজ করার জন্য কারো কাছে টাকা চাইতে না হয়। এই প্রকল্পের অধীনে 4টি শ্রেণীতে ঋণ দেওয়া হয়। আর সেগুলি কি কি? দেখো, 4টি শ্রেণী হচ্ছে, প্রথম শিশু, দ্বিতীয় কিশোর, তৃতীয় তরুণ, আর চতুর্থ হচ্ছে তরুণ প্লাস। তো শিশু শ্রেণীতে লোনের লিমিট হচ্ছে 50,000 টাকা পর্যন্ত। আর যদি কেউ টাকাটা শোধ করে দেয় তখন সে কিশোর ক্যাটাগরিতে চলে আসে। আর এই কিশোর শ্রেণীতে 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। আর টাকাটা ফেরত দিলে, মিটিয়ে দিলে সে তরুণ প্লাসের তরুণের ক্যাটাগরিতে চলে আসে। আর তরুণ ক্যাটাগরিতে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। আর এই ঋণটাও যদি সে শোধ করে দেয় তখন সে তরুণ প্লাসের ক্যাটাগরিতে চলে আসে। আর এখানে তাদেরকে 10 লক্ষ থেকে 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। ঠিক আছে। তো এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মুদ্রা ব্যাংকও তৈরি করা হয়েছিল। এমএসএমই কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ঠিক আছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে আর্থিক সহায়তার জন্য মুদ্রা ব্যাংকও তৈরি করা হয়েছিল। দেখো, PMMY, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, তো এটা ফাইন্যান্স মিনিস্ট্রির অন্তর্গত ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে। এবার দেখো এমএসএমই। এমএসএমই কি? তো এমএসএমইর যে ফুল ফর্ম সেটা হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ঠিক আছে। ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ। এটাকে ইনভেস্টমেন্ট আর বিনিয়োগের টার্নওভারের ভিত্তিতে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কি কি? মাইক্রো 1, 2 হচ্ছে স্মল, আর 3 হচ্ছে মিডিয়াম। তো মাইক্রো মানে ক্ষুদ্র উদ্যোগের যে বিনিয়োগের সীমা সেটা কত? 2.5 কোটি পর্যন্ত। আর এর টার্নওভারের যে লিমিট সেটা 10 কোটি পর্যন্ত। ওকে। একই রকম ভাবে যে স্মল উদ্যোগগুলি রয়েছে, ছোট উদ্যোগ, এর যে বিনিয়োগের সীমা সেটা 25 কোটি পর্যন্ত। আর এর টার্নওভারের লিমিট হচ্ছে 100 কোটি পর্যন্ত। আর মাঝারি মিডিয়াম যে এন্টারপ্রাইজেসগুলি রয়েছে তার বিনিয়োগের সীমা হচ্ছে 125 কোটি পর্যন্ত। আর এর টার্নওভারের যে লিমিট সেটা হচ্ছে 500 কোটি পর্যন্ত। ঠিক আছে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, সম্প্রতি অযোধ্যায় আবিষ্কৃত একটি রামায়ণ পাণ্ডুলিপি কত বছরের পুরনো, যা তার অনন্য হস্তাক্ষর এবং সংরক্ষণের জন্য আলোচনায় রয়েছে? এই পাণ্ডুলিপিটা, ম্যানুস্ক্রিপ্টটা 200 বছরের পুরনো। অপশন এ হবে কারেক্ট আনসার। অযোধ্যার রাম জন্মভূমি চত্বর এবং তার আশপাশের পুরনো মন্দিরগুলো নথিভুক্তকরণের সময় প্রায় 200 বছরের পুরনো এই রামায়ণ পাণ্ডুলিপিটি আবিষ্কৃত হয়। এই পাণ্ডুলিপিটি হাতে লেখা এবং এর কালি এখনো স্পষ্টভাবে পাঠ্যযোগ্য। এই যে দেখো পাণ্ডুলিপিটা, তো এর যে হাতের লেখা আর কালিগুলো এখনো স্পষ্টভাবে পাঠ্যযোগ্য। এতে রামায়ণের বেশ কিছু অংশ রয়েছে যেগুলিতে অবধি এবং সংস্কৃত ভাষার প্রভাব সুস্পষ্ট। সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ, মিনিস্ট্রি অফ কালচারের অধীনস্থ জাতীয় পাণ্ডুলিপি মিশন, ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্ট, NMM, এটি সংরক্ষণ করতে পারে। ওকে। দেখো, এর যে তাৎপর্য, সিগনিফিকেন্স, সেটা কি? তো এই আবিষ্কার গবেষকদের 19 শতাব্দীতে রামায়ণের বিস্তার এবং সেই সময়কার লেখার উপকরণ যেমন তালপাতা বা হাতে তৈরি কাগজ সম্পর্কে জানতে সাহায্য করবে। জাতীয় পাণ্ডুলিপি মিশন, NMM, এর প্রতিষ্ঠা কখন হয়েছিল? 2003 সালে। এই সদর দপ্তর কোথায় আছে? তো নয়াদিল্লিতে রয়েছে। এর উদ্দেশ্য কি? তো ভারতের পাণ্ডুলিপি ঐতিহ্যের জরিপ, নথিভুক্তকরণ এবং সংরক্ষণ করা। আর এর ঐতিহাসিক তথ্য কি রয়েছে? তো ঋগ্বেদের যে পাণ্ডুলিপিগুলি রয়েছে সেগুলো ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে দেখো, ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, তো এটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ঋগ্বেদের পাণ্ডুলিপিগুলিকে। ওকে। দেখো,
জ্ঞান ভারত মিশন। তো জ্ঞান ভারত মিশন হলো ভারত সরকার কর্তৃক 2025 সালে চালু করা একটি অভিযান। এর লক্ষ্য কি? তো এর লক্ষ্য হচ্ছে দেশের পাণ্ডুলিপি ঐতিহ্য আবিষ্কার করা এবং সংরক্ষণ করা এবং সেগুলিকে ডিজিটাইজ করা। ঠিক আছে, সেগুলোকে ডিজিটাইজ করা। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে কে বিশ্বের প্রথম কোয়াড্রাপল অ্যাম্পিউটি আর্চার হিসাবে আন্তর্জাতিক স্বর্ণ পদক জয় করেন? কোয়াড্রাপল অ্যাম্পিউটি মানে যার দুটো হাত আর দুটো পা, মানে চারটেই নেই। ঠিক আছে, তো তাদেরকে কোয়াড্রাপল অ্যাম্পিউটি বলা হয়। তো কে বিশ্বের প্রথম চতুর অঙ্গহীন তীরন্দাজ বা কোয়াড্রাপল অ্যাম্পিউটি আর্চার হিসাবে আন্তর্জাতিক স্বর্ণপদক জয় করেন? তো সঠিক উত্তর হবে পায়েল নাগ, অপশন ডি। ঠিক আছে, এই যে দেখো পায়েল নাগ, দুটো হাতও নেই আর দুটো পাও নেই, তো আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে। এই পাটা দিয়ে ধনুকটাকে টেনে দেখো তীরটা ছাড়বে। তো হাত পা নেই তাও দেখো কত বড় জায়গায় পৌঁছে গেছে। ঠিক আছে, আর আমাদের হাত পা সব রয়েছে, তাও বাড়িতে বসে বসে কি করছি? কুড়েমি করছি। দেখো হাত পা আমাদেরকে টপে পৌঁছায় না, আমাদের ভেতরের যে একটা ইচ্ছা শক্তি রয়েছে না, উইল পাওয়ার, যে আমি এটা করবো, একটা লক্ষ্যকে স্থির করে সেটার প্রতি দিনরাত মেহনত করব। তো এই যে ইচ্ছা শক্তি, এটা মানুষকে টপে পৌঁছায়। হাত পা তো শুধুমাত্র একটা জাস্ট কি বলবে 1%, এর থেকেও কম হয়তো এর ভ্যালু রয়েছে। দেখো না, হাত পা নেই তাও দেখো আন্তর্জাতিক স্বর্ণপদক জয় করেছেন। তো সম্মান অটোমেটিক চলে আসে। ওকে, তো উড়িষ্যার 18 বছর বয়সী পায়েল নাগ ওয়ার্ল্ড প্যারা আর্চারি সিরিজ ফাইনাল 2026 এটা ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। আগের দিন যখন করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, তখন এটাকে ডিসকাস করেছিলাম। তো 2026-এ স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিশ্বের প্রথম কোয়াড্রাপল অ্যাম্পিউটি হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন। তিনি বিশ্বের প্রথম কোয়াড্রাপল অ্যাম্পিউটি আর্চার হিসাবে আন্তর্জাতিক আর্চারিতে স্বর্ণপদক জয় করেন। তিনি ফাইনালে শীতল দেবীকে, তো শীতল দেবীও একজন আর্চারি, ঠিক আছে, ভারতেরই, তো এনাকে 139, 136 করে পরাজিত করেন। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ 2026 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল। এটা আগের দিন আমি বলেছিলাম। আর এই টুর্নামেন্টে ভারত শীর্ষস্থান অধিকার করে। আর ভারত কটা মেডেল পায়? ভারত 1 নম্বর স্থানে রয়েছে। তো কটা মেডেল পেয়েছিল? 16টা। আর ইন্দোনেশিয়া সেকেন্ডে 6টা পেয়েছিল। এই যে দেখো, তো ভারত শীর্ষস্থানে রয়েছে, 16টা মেডেল পেয়েছে, যার মধ্যে 7টা গোল্ডের, 5টা সিলভারের আর 4টে ব্রোঞ্জের। আর ইন্দোনেশিয়া সেকেন্ড স্থানে রয়েছে, টোটাল 6টা মেডেল পেয়েছে ইন্দোনেশিয়া, যার মধ্যে 3টে গোল্ডের, 1টা সিলভারের আর 2টো ব্রোঞ্জের। ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ এটা কি? তো এটি একটি আন্তর্জাতিক প্যারা আর্চারি টুর্নামেন্ট। এতে প্যারা ক্রীড়াবিদরা প্রতিযোগিতা করেন। এর আয়োজক কে? তো ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন। এবার দেখো, ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন এটা প্রতিষ্ঠা হয় 1931 সালে। এই সদর দপ্তর কোথায় রয়েছে? লুজান, সুইজারল্যান্ডে। আর এর লক্ষ্য কি? তো বিশ্বব্যাপী তীরন্দাজ খেলা পরিচালনা করা, নিয়ম কানুন নির্ধারণ করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা। ঠিক আছে, ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে সম্প্রতি উদযাপিত কোনিয়াক অ্যাওলিয়াং মনিউ। ঠিক আছে, কোনিয়াক অ্যাওলিয়াং মনিউ উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো যারা জানবে যে কোনিয়াক উপজাতি কোন রাজ্যের, তারা আরামসে আনসার করে দেবে। তো কি হবে? কোনিয়াক অ্যাওলিয়াং মনিউ ফেস্টিভ্যাল এটা নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত। অপশন বি হবে কারেক্ট আনসার। দেখো, নাগাল্যান্ডের মন জেলায় কোনিয়াক অ্যাওলিয়াং মনিউ 2026 অনুষ্ঠিত হয়েছিল। ঐতিহ্যবাহী কোনিয়াক উৎসব এবং মিনি হর্নবিল উৎসব একসাথে উদযাপিত হয়েছিল। তাহলে দুখানা উৎসব নাগাল্যান্ডের, একটা হচ্ছে কোনিয়াক মনিউ আর অন্যটা কি? মিনি হর্নবিল। এগুলো মাথায় রাখবে কেমন। এই উৎসবটি কোনিয়াক উপজাতি দ্বারা পালিত হয় এবং এটি তাদের সমৃদ্ধ ঐতিহ্য, প্রথা এবং ঐক্যকে তুলে ধরে। কোনিয়াকরা নাগাল্যান্ডের বসবাসকারী অন্যতম বৃহত্তম এবং সাহসী উপজাতি। ঠিক আছে, এই দেখো নাচছে, পুরো ফুর্তি করছে। তো কোনিয়াক মনিউ উৎসব নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব। ঠিক আছে, দেখো অ্যাওলিয়াং মনিউ কি? তো এটি নাগাল্যান্ডের অন্যতম বৃহত্তম উপজাতি কোনিয়াকদের প্রধান উৎসব। বসন্ত ঋতু এবং ভালো ফসলকে স্বাগত জানাতে এই উৎসবটি পালন করা হয়। তো আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে আসাম রাজ্যের যে প্রধান উৎসব বিহু, তো 3 টাইপের হয়। তো এদের মধ্যে কোন বিহুটা
বসন্ত ঋতু আর নতুন ফসলকে ওয়েলকাম করার জন্য পালন করা হয়। তো কি ছিল? রঙ্গালী বিহু। তো একই রকম ভাবে নাগাল্যান্ডের এই যে কন্যাক অ্যাভলিয়ং মনি উৎসব, এটা বসন্ত ঋতু এবং ভালো ফসলকে স্বাগত জানাতে উৎসবটি পালন করা হয়। ঠিক আছে? এই সময়ে মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে, এই যে দেখো ঐতিহ্যবাহী পোশাক, গলায় কি পরেছে কে জানে, আমার তো মনে হচ্ছে এটা শঙ্খ, বড় বড় শঙ্খ হয় না, শঙ্খের মালা। তো তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়। ওকে, নেক্সট হচ্ছে কোন জুটি ISSF, I ফর ইন্টারন্যাশনাল, S ফর শুটিং, S ফর স্পোর্ট, F ফর ফেডারেশন, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। ঠিক আছে? তো কোন জুটি ISSF বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পালক গুলিয়া এবং মুকেশ নেলাভল্লি। দেখো, স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে ভারতের পালক গুলিয়া ও মুকেশ নেলাভল্লি স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি মোট 487.7 স্কোর করে একটি বিশাল বিশ্ব রেকর্ড এবং জুনিয়র বিশ্ব রেকর্ড গড়েন, যেখানে পালকের স্কোর ছিল 243 এবং মুকেশের স্কোর ছিল 244। আর এরা দুজনা উজবেকিস্তানের যে জুটি তাদের রেকর্ডটাও ভেঙে দেয়। ঠিক আছে? দেখো, পালক গুলিয়া, এই যে দেখতে পাচ্ছ পালক গুলিয়া, এনার বয়স হচ্ছে মাত্র 18 বছর আর ইনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা। দেখো, কে কোন রাজ্যের এটাও জানতে হবে। 2021 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে তখন রিসেন্টলি তোমার নীরজ চোপড়া স্বর্ণপদক জিতেছিলেন। তো নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা না, কোন রাজ্যের কোন জেলার বাসিন্দা এটা জিজ্ঞেস করে দিয়েছিল। তো হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা হচ্ছে নীরজ চোপড়া। আবার সেম কোয়েশ্চেন 2026 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ CD এক্সামে জিজ্ঞেস করে দেয় সেম কোয়েশ্চেন, নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা। তো কে কোন রাজ্যের এটাও জানতে হবে। ঠিক আছে? তো পালক গুলিয়া হরিয়ানা রাজ্যের বাসিন্দা। 2023-এ এশিয়ান গেমস 10 মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত স্বর্ণপদক জয় করেন আর দলীয়ভাবে রূপোর পদক জয় করেন। আর 2024 প্যারিস অলিম্পিক্সের জন্য কোঅর্ডিনেটর হিসাবেও যোগ্যতা অর্জন করেন। ওকে, এবার দেখো মুকেশ নেলাভল্লি, এই যে মুকেশ আর এই হচ্ছে পালক। তো এরা দুজনা মিলে ইন্টারন্যাশনালি গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে? তো মুকেশ নেলাভল্লির বয়স কত? 20 বছর আর এনার বাড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ ISSF বিশ্বকাপে প্রথম পদক পান, মেডেন মেডেল। ঠিক আছে? মেডেন মেডেল। এবার দেখো ISSF কি, তো একটু আগেই বললাম এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। এটা 1907 সালে প্রতিষ্ঠিত হয় আর এর সদর দপ্তর রয়েছে মিউনিখে। এর উদ্দেশ্য কি? তো বিশ্ব পর্যায়ে শুটিং ক্রীড়ার আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ন্ত্রণ, উন্নয়ন এবং আয়োজন করা। ওকে, দেখো কোন সংস্থা ভারতে সর্বপ্রথম বার্ষিক নিগমিত পরিষেবা খাতের উদ্যোগ সমীক্ষা ASISSC অ্যানুয়াল সার্ভে অফ ইনকর্পোরেটেড সার্ভিস সেক্টর চালু করেছিল? তা সঠিক উত্তর হবে অপশন বি, NSO, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, জাতীয় পরিসংখ্যান দপ্তর। ওকে, দেখো ভারতের জাতীয় পরিসংখ্যান দপ্তর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস NSO 2026 সালের এপ্রিলে দেশের সর্বপ্রথম বার্ষিক নিগমিত পরিষেবা খাতের উদ্যোগ সমীক্ষা অ্যানুয়াল সার্ভে অফ ইনকর্পোরেটেড সার্ভিস সেক্টর চালু করেছে। এই সমীক্ষাটি মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের অধীনে পরিচালিত হবে। এর উদ্দেশ্য কি? তো এর উদ্দেশ্য হলো ভারতে পরিষেবা খাতের একটি ব্যাপক ডেটাবেস তৈরি করা। আর এর যে সমীক্ষার বেশ ইয়ার ভিত্তি বছর সেটা কি ছিল? 2024-25। দেখো, এটি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করবে। ওকে, এখন পর্যন্ত পরিষেবা খাতের জন্য পরিকাঠামোগত আনুষ্ঠানিক তথ্যের অভাব ছিল, যা অ্যানুয়াল সার্ভে অফ ইনকর্পোরেটেড সার্ভিস সেক্টর ASISSE পূরণ করবে। আর ASISSE অ্যানুয়াল সার্ভে অফ ইনকর্পোরেটেড সার্ভিস সেক্টর এন্টারপ্রাইজেস এটা কি? তো এটি ভারতের প্রথম সমীক্ষা যা নিবন্ধিত পরিষেবা উদ্যোগ সমূহের উপর দৃষ্টি নিবদ্ধ করবে।
এই সমীক্ষাটি পরিষেবা খাতের কর্মক্ষমতা, কাঠামো এবং বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে। এটি ব্যবসা, পরিবহন, হোটেল, কম্পিউটার সম্পর্কিত কাজ, শিক্ষা এবং হাসপাতালের মতো পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি তথ্য সংগ্রহণ করবে। ঠিক আছে, এবার দেখো জাতীয় পরিসংখ্যান দপ্তর, এনএসও, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস, এটা কি? তো এর প্রতিষ্ঠা হয়েছিল 2019 সালে। এর উদ্দেশ্য কি? তো ভারতে পরিসংখ্যান ও জরিপ তথ্য সংগ্রহ করা, সেটাকে বিশ্লেষণ করা আর সেটাকে প্রকাশ করা। ঠিক আছে, এটা হচ্ছে এনএসওর মূল উদ্দেশ্য। এই সদর দপ্তর রয়েছে নয়াদিল্লিতে, আর এর যে মিনিস্ট্রি সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, MOSPI, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। মাথায় থাকবে? চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার, সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার, CREA। এর প্রতিবেদন অনুসারে 2026 সালের মার্চ মাসে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? তো ভারতের সবচেয়ে দূষিত শহর হচ্ছে হরিয়ানার গুরুগ্রাম। অপশন এ হবে কারেক্ট আনসার। দেখো মার্চ মাসে গুরুগ্রামের মাসিক গড় PM2.5 এর মাত্রা রেকর্ড করা হয়েছে 116 মাইক্রোগ্রামস পার কিউবিক মিটারের। ঠিক আছে, মার্চ মাসে ভারতের শীর্ষ 10টি দূষিত শহরের তালিকায় হরিয়ানা 4টি শহর অন্তর্ভুক্ত করা হয়েছে। কি কি? গুরুগ্রাম, বাহাদুরগড়, ফরিদাবাদ এবং বানেশ্বর। ঠিক আছে, তো 4টে তো হরিয়ানারই রয়েছে। ওকে, দেখো 2025-26 অর্থবর্ষে দেশের সবচেয়ে দূষিত শহর ছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, আর এরপরে কে ছিল? দিল্লি আর নয়ডা। ঠিক আছে, তো হরিয়ানার টপ 3টে শহরের নামকে মনে রাখবে, গুরুগ্রাম, বাহাদুরগড় আর ফরিদাবাদ। এখান থেকে যে কোনো সময় কোয়েশ্চেন আসতে পারে। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজন কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে পঞ্জি, গোয়ার পঞ্জিতে। ঠিক আছে, দেখো ওম বিড়লা 9 এপ্রিল 2026-এ পাঞ্জির গোয়া বিধানসভায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজনের জোন 7 এর প্রথম সম্মেলন উদ্বোধন করবেন। দেখো কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজন 9টি জোনে বিভক্ত। ঠিক আছে, যার মধ্যে জোন 7-এ কোন কোন রাজ্য রয়েছে? মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া। ঠিক আছে, আর বর্তমান এর যে সভাপতি জোন 7-এর কে রয়েছেন? শঙ্কর চৌধুরী। ওকে, এর উদ্দেশ্য কি? তো জোন 7-এর মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সংযোগ বৃদ্ধি করা। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠিত হয় 1911 সালে। এর যে সদর দপ্তর সেটা কোথায় রয়েছে? লন্ডন যুক্তরাজ্য, ইউকেতে। ঠিক আছে, লন্ডনে। আর জোন 7-এর প্রথম স্বাধীন সম্মেলনে আঞ্চলিক বিষয়গুলি যেগুলি রয়েছে, যেমন উপকূলীয় নিরাপত্তা, পর্যটন, এগুলির উপর আলোকপাত করা হবে। দেখো লোকসভার স্পিকার এই মঞ্চে সমস্ত আইনসভাকে এক প্ল্যাটফর্মে একত্রিত করে একটি ডিজিটাল সংসদের রূপকল্প উপস্থাপন করবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন মন্ত্রণালয় 8ম পোষণ পখওয়াড়া 2026 আয়োজন করছে এবং এর প্রধান উদ্দেশ্য কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। আর এর প্রধান উদ্দেশ্য হচ্ছে নিউট্রিশন অ্যাওয়ারনেস, পুষ্টি সচেতনতা। ঠিক আছে, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এটা আয়োজন করছে। অপশন ডি হবে কারেক্ট আনসার। দেখো 2026 সালের 9 এপ্রিল থেকে দেশ জুড়ে 8ম পোষণ পখওয়াড়া শুরু হচ্ছে। এটি একটি 15 দিনের দেশব্যাপী অভিযান যা পুষ্টির গুরুত্বের উপর আলোকপাত করবে। 2026-এর থিম কি? তো জীবনের প্রথম 6 বছরে মস্তিষ্কের বিকাশকে সর্বোচ্চ করা। দেখো এই যে শিশু, তো শিশুর যে খর্বাকৃতি, অপুষ্টি এবং রক্তাল্পতার সমস্যা রয়েছে, তো এগুলিকে ক্রমিকভাবে 2%, 2% আর 3% হারে কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, এটি একটি সক্ষম অঙ্গনবাড়ি এবং পোষণ 2.0 প্রকল্পের অধীনে বাস্তবায়িত হয়, যার জন্য সরকার বাজেট বরাদ্দ করে। পোষণ অভিযান প্রধানমন্ত্রী সামগ্রিক পুষ্টির জন্য সর্বব্যাপী প্রকল্প। এর যে উদ্বোধনের তারিখ সেটা হচ্ছে 8ই মার্চ 2018, আর স্থান ছিল রাজস্থানের ঝুনঝুনে। ঠিক আছে, ঝুনঝুন। আর এর যে মিনিস্ট্রি এটা একটু কি বললাম যে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। বর্তমান মন্ত্রী কে রয়েছেন? তো অন্নপূর্ণা দেবী। আর দেখো ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট, গুরুত্বপূর্ণ তথ্য কি রয়েছে? প্রতি বছর সেপ্টেম্বর মাসে জাতীয় পুষ্টি দিবস, ন্যাশনাল নিউট্রিশন ডে, এবং মার্চ এপ্রিলে পোষণ পখওয়াড়া দিবস পালিত হয়। ঠিক আছে, এবার দেখো পোষণ 2.0 একীকরণ কি? তো
তো 2021-22 সালে এটিকে মিশন সক্ষম আঙ্গনবাড়ি ও পোষণ 2.0-তে আপগ্রেড করা হয়, যেখানে আঙ্গনবাড়ি পরিষেবা কিশোরী মেয়েদের জন্য প্রকল্প স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস SAG এবং পোষণ অভিযানকে মার্জ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন ব্যাংক গ্রাহকদের সাথে তাদের স্থানীয় ভাষায় যোগাযোগ করার জন্য AI চালিত বহুভাষিক প্ল্যাটফর্ম BOB সংবাদ চালু করেছে? তো বলো কি হবে সঠিক উত্তর? BOB বুঝতেই পারছো, BOB ব্যাংক অফ বরোদা। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি, ব্যাংক অফ বরোদা। দেখো, ব্যাংক অফ বরোদা AI চালিত কথোপকথনমূলক প্ল্যাটফর্ম BOB সংবাদ চালু করেছে। মুম্বাই এটি উদ্বোধন করেন অর্থ বিভাগের সচিব M নাগার্জুন। এটি 22টি ভাষায় রিয়েল টাইম দ্বিমুখী যোগাযোগের সুযোগ করে দেবে। ঠিক আছে, এবার দেখো ব্যাংক অফ বরোদা, তো এটা প্রতিষ্ঠা হয় 1908 সালে। এর যে হেডকোয়ার্টার সেটা রয়েছে বড়োদা, গুজরাটে। আর এর বর্তমানে MD আর CEO রয়েছেন দেবদত্ত চন্দ। ঠিক আছে, আর এটা পাবলিক সেক্টর টাইপের ব্যাংক। ওকে, তো এই ছিল আজকের টোটাল 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা কাল যেগুলিকে করেছিলাম, কালকের যে কারেন্ট অ্যাফেয়ারগুলো করেছি সেগুলোকে একবার কুইক রিভিশন করে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? তো সঠিক উত্তর কি হবে? অপশন সি, টো ল্যাম। নেক্সট, 2025-26 অর্থবর্ষে ভারত কত পরিমাণ বায়ুবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করে একটি সর্বকালের বার্ষিক রেকর্ড স্থাপনা করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 6.05 গিগাওয়াট। নেক্সট, বিশ্ব টাইকোয়ান্ডো র্যাঙ্কিংয়ে 5ম র্যাঙ্ক অর্জনকারী প্রথম ভারতীয় ক্রীড়াবিদ কে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রূপা বায়ের। নেক্সট, মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026 খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? তা সঠিক উত্তর হবে অপশন বি, গীতাঞ্জলি ওম প্রকাশ। নেক্সট, সব পর রাম তপস্বী রাজা নামক বইটি কে লিখেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, আশুতোষ অগ্নিহোত্রী। নেক্সট, কে ভারতে প্রথম প্রকাশ্যে সমকামী সংসদ সদস্য হিসাবে রাজ্যসভায় শপথ গ্রহণ করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, মেনকা গুরুস্বামী। নেক্সট, উন্নত কৃষি মহোৎসব 2026 কোথায় আয়োজিত হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাইসেন, মধ্যপ্রদেশের রাইসেন জেলায়। নেক্সট, IPL ইতিহাসে 200 উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার কে? সঠিক উত্তর অপশন বি, ভুবনেশ্বর কুমার। নেক্সট, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যা। নেক্সট, ভারতে প্রথম দেশীয় প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়েক্টর যা সম্প্রতি ক্রিটিক্যালিটি অর্জন করেছে সেটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, কলপক্কম, তামিলনাড়ু। ওকে, তো এই ছিল 10টি কোয়েশ্চেন। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন অফ দ্য ডে। তো কাল কোয়েশ্চেন নাম্বার 10, 11 আর 12 এর আনসার করতে দিয়েছিলাম, তো যারা করেছো খুব ভালো, তো উত্তরগুলো মিলিয়ে নাও। তো বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হয়ে যাবে নীলতিমি। ভারতের উত্তরাঞ্চলের সমভূমি কোন ধরনের মাটি দিয়ে গঠিত? তো সঠিক উত্তর হবে অ্যালুভিয়াল সয়েল। আর কোকো চ্যানেল কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে আন্দামান ও মায়ানমারের মধ্যে কোকো চ্যানেল রয়েছে। ওকে, তো এই ছিল 3টে কোয়েশ্চেনের আনসার। এবার তোমরা কোয়েশ্চেন নাম্বার 13, 14 আর 15 এই 3টের আনসার আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর এর সঠিক উত্তর কি হবে আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। ওকে, তাহলে চলো আজকের ক্লাস এতটাই থাক। এর PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, তো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।